এই সরকার আমরা প্রথম থেকে দেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বলে এই জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। পুলিশ বাহিনী কি করে একটা পয়েন্ট ব্ল্যাকে একদম সামনাসামনি দাঁড়িয়ে একটা আমাদের যুবকের উপরে এইভাবে গুলি করতে পারে? সে তো দেশের জনগণকে রক্ষা করবার জন্য বাহিনী, সে রাষ্ট্রের বাহিনী, সে তো কোনো সরকারের লাঠিয়াল বাহিনী না, তারপরে সেটা সে করছে। আহসান আদিলুর রহমান আদেল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোটা রক্তপাত, সহিংসতার বিস্তৃতি যেমন বাড়ছে, বা যে আদেশ, বা আপনি জানেন যে সব বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, হল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ছাত্ররা সে নির্দেশ কিন্তু মানেনি অনেকাংশে, যে কারণে এটি আরও ছড়াচ্ছে। আসলে পরিণতিটা কি? না, এটি যেটি পুতুল আপাও বললেন যে আমাদের নতুন প্রজন্ম, তরুণ সমাজকে দেখে আমার একদিক দিয়ে আমি আনন্দ বোধ করছি, গর্ববোধ করছি যে তারা তাদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শক্তভাবে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তারা সংগ্রাম করে যাচ্ছে। এবং এই মুক্তিযোদ্ধাদের যে কোটার ব্যাপারে তারা কথা বলেছে, তারা কিন্তু কখনো এটাকে বলেনি যে তারা এই মুক্তিযোদ্ধার কোটা চায়নি, তারা সংস্কার চেয়েছে। এটাকে যা তো এখন 56% আছে, এটাকে মানে 30% আছে, সবগুলোকে কমিয়ে এটা খুবই যৌক্তিক হতে পারতো। মুক্তিযোদ্ধাদের জন্য 5 থেকে 10%, আর ওই বাকি যারা অনগ্রসর আছেন, নৃগোষ্ঠী আছে, তাদের জন্য বা জেলা ভিত্তিক 5 থেকে 10%, 15 থেকে 20%-এর মধ্যে কোটা থাকতো, 80%ই থাকতো হচ্ছে গিয়ে মেধার ভিত্তিক। ওরা কি, ওদের স্লোগানগুলো যদি আমরা দেখি, মানে তারা কি চাচ্ছে, কোটা না মেধা, মেধা মেধা তারা বলছে। তারা জানে যে আমরা একটি মেধাভিত্তিক মানে রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। সরকারও সে বারবার প্রচার করছে যে আমরা মেধাভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। সেখানে মেধা কোনো প্রায়োরিটি পাচ্ছে না। 44% হচ্ছে মেধা। যদি এটা 80% হতো তাহলে হয়তো বলা যেত যে হ্যাঁ, যে মেধাভিত্তিক ইয়ের জন্য করছে, মানে সরকার কাজ করছে। কিন্তু দুঃখের বিষয় যে তারা যেটা মনের দুঃখে যেটা বলল যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এগুলো তো মনের দুঃখের কথা। এটি তো মানে একদম লিটারেলি, একদম ভাষাগতভাবে তো রাজাকার হিসেবে নেওয়ার কোনো মানে নাই। তখনই মানে হয় যখন যদি কেউ মানে করতে চায়। সেটাই আমাদের প্রশ্ন, এটাকে কেন এরকম করে মানে করা হলো? কারণ যাতে বিভক্ত করা যায়। এই সরকার আমরা প্রথম থেকে দেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বলে এই জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। এবং মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে সেই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যারা করে, তাদের সংগঠন, অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধা, তাদেরকে সবাই মনে করে যে তারা সেই আওয়ামী লীগের আওয়ামী পরিবারের সদস্য, এবং বাকি সব হচ্ছে গিয়ে মানে রাজাকার। এই যে মনোভাব, এই বিভক্তির মনোভাবই তো আমাদের জন্য এই সমস্যার আজকের এই সৃষ্টি করেছে। তারপরে রাষ্ট্রের যে অন্যান্য যন্ত্রগুলো, যে আমাদের পুলিশ বাহিনী কি করে একটা পয়েন্ট ব্ল্যাকে একদম সামনাসামনি দাঁড়িয়ে একটা আমাদের যুবকের উপরে এইভাবে গুলি করতে পারে? সে তো দেশের জনগণকে রক্ষা করবার জন্য বাহিনী, সে রাষ্ট্রের বাহিনী, সে তো কোনো সরকারের লাঠিয়াল বাহিনী না, তারপরে সেটা সে করছে। এবং আমাদের মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে যেই চালালো, যেই অত্যাচার চালালো আমাদের এই ছাত্রলীগ যুবলীগের কর্মীরা, তারাও নিজেরা না করে, তারা আবার ভাড়া করে লোক নিয়ে এসে, সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে সেটা সে করিয়েছে। তো এই সহিংসতা, সন্ত্রাস তারা তো করলো, তাদেরকে কে অধিকার দিয়েছে? তারাও তো ছাত্রদেরই একটা অংশ। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ছাত্রলীগের আর জনপ্রিয়তা এক ফোঁটাও নেই। প্রত্যেকে এখন আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট দিয়ে, তার ইন্টারভিউ দিয়ে তারা বলছে তারা ছাত্রলীগকে ত্যাগ করলো। কারণ ছাত্রলীগ সেই কবেকার পুরনো একটি সংগঠন এবং এত ঐতিহ্যবাহী একটা সংগঠন, একেবারে তার ধূলিসাৎ হয়ে যাচ্ছে তাদের এই সকল কর্মকাণ্ডের জন্য। আর আশরাফ ভাই যেটা বললেন যে 5-7 দিনের জন্য রাষ্ট্র জিম্মি করেছে, কিন্তু কই, জনগণকে তো আমরা তো দেখিনি। জনগণরা তো বলেছে যে হ্যাঁ, ওদের আন্দোলনটা যৌক্তিক এবং আমরা এটা সমর্থন করি, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা সমর্থন করি। এবং যদি তাদের জনগণের কথাই যদি সরকার চিন্তা করতো, তাহলে 2-3 দিনের মধ্যে তারা এটা সমস্যার সমাধান করতে পারত। কিন্তু জনগণের কথা সরকার আসলে চিন্তা করেনি, জনদুর্ভোগের কথাও চিন্তা করেনি। এবং যেহেতু এখন প্রশ্ন চলে আসে যে যেহেতু হয়তো সরকার জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে না, জনগণের কাছে জবাবদিহিতা নেই, জনগণের স্বার্থ তাদের কাছে কোনো মূল্য পাচ্ছে না, এবং জনগণের দুর্ভোগও তাদের কাছে মূল্য পাচ্ছে না। আর যদি বলা হয় এই সরকার এই গত নির্বাচনের আগে বারবার বলেছে সংবিধানের পক্ষে, আমরা সংবিধানের পক্ষে, বাকি সবাই সংবিধানের বিপক্ষে। সংবিধানের পক্ষে যদি হয়, আমাদের মৌলিক অধিকার, আর্টিকেল, আমাদের ধারা 29(1) অনুচ্ছেদেই আছে
যে যে কোনো কর্ম পদবীর জন্য সকল নাগরিক সমতা পাবে, সমান অধিকার পাবে, সমতা পাবে। কেন কোটার কথা কিন্তু নাই, কোটার কথা বললেই কিন্তু এই জিনিসটা আমাদের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। সেই মৌলিক অধিকারেই সরকার এখন দেখাচ্ছে যে তাদের সম্মান প্রদর্শন করছে না, তাহলে সরকার তো আমাদের সংবিধান মানছে না। তা এখন আমরা এই আন্দোলন তো এখন সেই জন্য আমরা বলতে পারি যে এটা ছাত্রদের আন্দোলন থেকে শুরু হলো, কোটা আন্দোলন থেকে শুরু হলো, কিন্তু এটার শেষ কিন্তু কোটা আন্দোলনে থাকবে না, এটি আরও অনেক সামনে যাবে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। আহসান আদিলুর রহমান আদিল, আমরা আলোচনা শেষ করব। সংঘাত সংঘর্ষে কি সমাধান আসবে বা অবশ্যম্ভাবী পরিণতি কি হতে পারে, এটা নিয়ে আলোচনা হয়েছে। যেটি আলিয়া স্টাফের প্রশ্ন যে ধৈর্য ধরতে পারলো না, যেটি 1 মাস, যেটি বলা হচ্ছে যে 7 তারিখ পর্যন্ত, 7 আগস্ট, এই সময়ে কেন অপেক্ষা করা গেল না, এটা তার একটু জানতে চাওয়া। না, 1 মাস কেন, তারা তো 2 দিনও তো ধৈর্য ধরার তাদের দরকার ছিল না, তারপরে তো তারা অনেক দিন ধৈর্য ধরেছে। তারা তো 10 দিনের উপরে তারা অহিংস আন্দোলন করে গেছে। এই যে এখন যে এই অবস্থা পরিস্থিতি সৃষ্টি হলো, এই দায় সরকারকেই নিতে হবে, এর কোনো বিকল্প নাই। একটা যৌক্তিক, একটা মানে বৈষম্যের বিরোধী একটা আন্দোলন, যেটা আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের একটা চাওয়া, তাদের মানে অন্তরের চাওয়া, সেটিকে এরকম রাজনৈতিক একটা তকমা দেওয়া এবং সেই সাথে সাথে তাদের উপরে এভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে এরকম অত্যাচার করা, এই যে আমরা এই নিদর্শনটি দেখিয়ে গেল, এই নিদর্শনটি আমাদের ইতিহাসে লেখা থাকবে। আর উন্নয়নের কথা ওনারা বলেন যে উন্নয়নে যেই দেশে, যেই সরকারের পুলিশের প্রধান থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিবাজ, তাদের উপরে কি করে একটা সরকার বা একটা দেশ উন্নয়ন করবে? আমাদের যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল, 6 লক্ষ 8 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল, এই টাকা যদি দেশে থাকতো তাহলে আজকে আমাদের কোটা আন্দোলন দেখতে হতো না, তারা সরকারি চাকরির দিকে মুখ তুলে তাকাতো না, তাদের জন্য, সবার জন্য আমরা চাকরির ব্যবস্থা করতে পারতাম। সেটি তো এই সরকার করতেই পারে নাই। উন্নয়নের যে তকমা ওনারা, উন্নয়নের যে বয়ান ওনারা দিতে চাচ্ছেন, সেটি অবশ্যই সত্যি না, এটা মিথ্যা, এবং এই জন্যই আমাদের আজকে এই অবস্থা। আর এইখানে জাস্ট যদি কথা বলে নেই যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেই কোটাটি, এটি আমাদের পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদই কিন্তু উনি ঢুকিয়েছিলেন, এবং ওনার শাসন আমলে আমরা দেখতে একজন মারা গিয়েছেন, ডক্টর মিলন যখন মারা গেল, তখন তারপরেই কিন্তু উনি মায়ের বুক খালি হচ্ছে বলে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তা সেজন্য ক্ষমতার 40 বছর পরও জাতীয় পার্টি টিকে আছে, এবং পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে এখনও মানুষজন অনেক ভালোবাসে, এবং আমরা আগামীতে আরও ভালোবাসবো, কারণ উনি নিদর্শন দেখিয়ে গিয়েছিলেন যে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে দেশের জনগণের সেবা করতে হয়।